শুভাশিস অনুষ্ঠানে যে সুরটা আমি শুরুতে বেঁধে দিলাম, চেষ্টা করলাম। কি করে আমরা এতখানি বদলে দিলাম? এখন আর কারো লজ্জায় মাথা হেঁট হয় না, বরঞ্চ সগৌরবে আমরা সেটা করতে যাই ভোটের আগে। এবং সাধারণভাবে দেশেও যে খুব বেশি প্রতিবাদ হচ্ছে, খুব বেশি এটাকে লোকে খুব অন্যায় মনে করছে তাও তো নয়। এতখানি আমরা কি করে বদলে গেলাম শুভাশিস? শুভাশিস, এটা পরিচয় আজকের প্রসঙ্গে বিশেষ করে দেওয়া দরকার বোধহয়। যেদিন অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, এই ধ্বংসকাণ্ড চলছে, সেদিন যে সমস্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন শুভাশিস মৈত্র। আমার মনে হয়েছে যে গোটা জিনিসটা না একটাই ঘটনা আসলে নয়। অর্থাৎ বিজেপি এটাকে যেভাবে ব্যবহার করেছে, বা বিজেপি বললে ভুল হবে, সংঘ পরিবার এটাকে যেভাবে ব্যবহার করেছে, হিন্দি বলয়ে বিশেষ করে উত্তরপ্রদেশে রাম এবং রাম মন্দিরের যে ভাবনা, আদালতের যা রায়, এবং এর সঙ্গে সঙ্গে যা নির্বাচন ইত্যাদি ভোট এই সমস্ত যা হয়েছে, এগুলো এমনি দেখলে মনে হয় যেন পরপর পরপর ঘটে যাওয়া ঘটনা। কিন্তু আমার মনে হয় যে এর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। লেয়ার মানে যেমন অযোধ্যায় যেতে গিয়ে আমি দেখেছি যে করসেবকরা স্টেশনে নয়, রাস্তার ধারে, রেল লাইনের ধারে হাত তুললে ট্রেন দাঁড়িয়ে ওদেরকে তুলে নিচ্ছেন। করসেবকদের প্রতি একটা অত্যন্ত স্নেহ, ভালোবাসা মানুষের মধ্যে দেখেছি। তখন তারা কর সেবা করতে এসছে, তখনও মন্দির ভাঙেনি, মসজিদ ভাঙেনি, মসজিদ তখনও ছিল। এখন একটা মত হলো যে পৃথিবীর সব দেশেই নানা ধরনের ইনভেশন হয়, ইনভেশন হলে তার কিছু ছাপ থেকে যায় কালেকটিভ মেমোরিতে। রাম মন্দির ওখানে ছিল কি ছিল না বড় কথা নয়, কিন্তু ভারতে ইনভেশন হয়েছে, সেটা সোমনাথ মন্দিরের ক্ষেত্রে সত্যি, আরো অনেক মন্দিরের ক্ষেত্রে সত্যি। তার কোনো প্রভাব থেকে গেলে সেটাকে কোনো রাজনৈতিক দল উস্কে দিয়ে সেটাকে ব্যবহার করা কৌশলে, এরকম একটা ঘটনা এক্ষেত্রে অনেকটাই ঘটেছে বলে মাঝে মাঝে মনে হয়। যে সাধারণ মানুষের বা তুলসীদাসের রামচরিত, বাঙালিদের মধ্যে রামের প্রভাব অতটা নেই। বাঙালিরা রামের বাদিকে এমন এমন শব্দ সমস্ত বসায় যে বোঝাই যায় যে বাঙালির কাছে রাম অতটা উল্লেখযোগ্য দেবতা বা ইত্যাদি কোনোভাবেই সেভাবে নয়। এখন বিজেপির আসন বেড়েছে, প্রভাব বেড়েছে, তার ফলে হয়তো রামনবমী টবমী ইত্যাদি হয়, কিন্তু সাধারণভাবে আম বাঙালির মধ্যে সেটা খুব একটা নেই। কেন নেই সেটা অন্য তর্ক, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু হিন্দি বলয় সেটা আছে। বিশেষ করে তুলসীদাসের একটা বিরাট প্রভাব দেখা যায় সেখানে। যদিও তুলসীদাস নিয়েও এখন দলিত নেতারা নানা ধরনের প্রশ্ন তুলছেন, আমি সেটাতে যাচ্ছি না। তো এখন এইটা আমার নিজের ধারণা না। দেখো, মনে রাখার বিষয়টা আমরা তো মানে সাধারণ মানুষের কথা যদি বলি, তার মধ্যে আমরাও বলি, অনেক কিছুই মনে রাখে না। জরুরি অবস্থা মনে রাখেনি মানুষ, আরো অনেক অনেক বড় বড় ঘটনা মানুষ মনে রাখেনি, অনেক খারাপ ঘটনা মানুষ মনে রাখেনি। সেটা দিয়ে খুব একটা বিচার করা যাবে না। কিন্তু এটা ঘটনা যে এই একটা মানুষের বিশ্বাসকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করা হয়েছে, এবং সেই পথটা কিন্তু খুব শান্তিপূর্ণ নয়, সেটা খুব ঘৃণাযুক্ত এবং হিংসাযুক্ত একটা পথ। সেই পথ দিয়েই এগিয়েছে এবং সাফল্য এসছে, এবং দুটোকে মিলিয়ে দিতে পেরেছে খুব দক্ষতার সঙ্গে। একটা মানুষের চাহিদা, মানুষের ভাবনার সঙ্গে একটা অ্যাগ্রেসিভ রামলালার যে ছবিটা দেখা যায় সেটা বালক রামের, তার মধ্যে অ্যাগ্রেশন থাকার কথা নয়, কিন্তু একটা অ্যাগ্রেসিভ রাম হিন্দুত্ববাদীরা তৈরি করতে পেরেছে। তার এই এই কারণ বিজেপি হওয়ার আগে অবধি যে যে কাজগুলো তারা বিভিন্ন সময় করেছেন, তাতে তারা কিছুতেই প্রতিষ্ঠা পাচ্ছিলেন না। প্রথম নির্বাচন থেকে আমরা যদি পরপর দেখি, দেখা যাবে যে জনসংঘ বা হিন্দু মহাসভা এরা কিন্তু গুরুত্ব পাচ্ছে না নির্বাচনগুলোতে। এইটা একটা ইস্যু তারা পেয়ে গেল, এবং পেয়ে প্রথমেই দেখলো যে মানুষ সাড়া দিচ্ছে, এবং সেটাকে তারা সফলভাবে ব্যবহার করেছে। এটা কতদূর নিয়ে যাবে এর পরে, পরবর্তী ধাপ কি, সেটা আমি এখনই বলতে পারবো না। কিন্তু আমার মনে হয়েছে যে অনেকগুলো ফ্যাক্টর এখানে পলিটিশিয়ানরা এটা করতে পারে। বিশেষ করে আমরা যাদের নেতা বলি, নেতাদের মধ্যে তো আমরা দেখতেই পাই যে নানা ধরনের নেতা থাকে। কোনো নেতা
বেশি জনপ্রিয়, কোন নেতা কম জনপ্রিয়, এই যে জনপ্রিয় বা জনপ্রিয় নয়, এটার মধ্যে একটা মানুষের মনকে ছুতে পড়ার দক্ষতা মানুষের নেতাদের থাকে। তো নরেন্দ্র মোদীর সেটা আছে বলেই সে এটাকে এতদূর নিয়ে যেতে পেরেছে। তারা বাকিরাও করেছে, নরেন্দ্র মোদীকে শেষ করলেন, একটা জায়গায় নিয়ে গেলেন। এবং এটা ঘটনা যে তুমি যেখান দিয়ে শুরু করলে, যে কেউই বলছে না, কোনো দলই বলছে না যে ওখানে একটা মসজিদ ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল, এবং সেই ভেঙে দেওয়ার অংশীদার শুধু ভেঙে দেওয়াটা স্বতঃস্ফূর্ত বলে দাবি করা হয়, কিন্তু এমন অনেক তথ্য প্রমাণ এখন এসে গেছে, যেটা আমি পরে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো, অনেক অনেক তথ্য প্রমাণ এসে গেছে যা দিয়ে প্রমাণ করা যায় ওটা নয়, স্বতঃস্ফূর্ত ঘটনা ছিল না, মোটেই ছিল না, সবাই জানতো। তো আমি আপাতত এইটুকুই বলি, পরে নয় বাকিটা বলা যাবে। হ্যাঁ, তো তাছাড়া তোমার সামনে তো ঘটনা ঘটেছে, এটা তো আমরা যখন পরে দেখেছি ভিডিও ফুটেজ নানার সূত্রে, অস্বতঃস্ফূর্ত হয়ে কয়েক ঘন্টার মধ্যে ওরকম একটা অত পুরনো স্ট্রাকচার বা ভেঙে ফেলা যায় না। না, কারণ কি আমি দেখছিলাম ওখানে দুটো জায়গা ছিল। একটা জায়গায় আদবানি, মুরলী মনোহর যোশী, বিনয় কাটিয়ার, উমা ভারতী ওরা বক্তৃতা দিচ্ছিলেন। ওই সভাটার পরে পেছন দিকে একটা জায়গায় বলা হয়েছিল সরজু নদীর জল দিয়ে পুজো করা হবে। তো যেহেতু আমরা সব কাগজ থেকেই 2-3 জন করে সাংবাদিকরা গিয়েছিলেন, তো আমরা ওই তুমি তো জানো, আমরা গার্ড রাখার জন্য দেবাশিস বলে আমার যে মারা গেছেন দেবাশিস ছিল সভাস্থলে, আমি চলে এসেছিলাম পুজোর জায়গায়। পুজো তখন শুরু হয়নি, আমি দাঁড়িয়ে এদিক ওদিক দেখছি। ফলে আমি যেটা দেখলাম, প্রথমে এই 14-15 জন যুবক, তারা ওই ঢিল ছুটতে ছোট ছোট ঢিল ছুটতে পুলিশকে ঢিল ছুটতে শুরু করলো। পুলিশের হাতে বন্দুক ছিল, পুলিশ সরে দাঁড়ালো, তখন প্লায়ার্স দিয়ে তার কেটে ওরা ঢুকে গেলেন। এবং এই ঢুকে গেল, সেই রাস্তাটা তৈরি হয়ে গেল, তখন সমানে হই হই করে দলে দলে লোক ঢুকতে থাকলো, এবং তারা মসজিদের মাথায় উঠে একটা পতাকা প্রথম টাঙালেন। এই সময় আদবানির মঞ্চ থেকে ঘোষণা হলো যে হ্যাঁ, পতাকা টাঙানো হয়ে গেছে, আপনারা নেমে আসুন। 2-3 বার বলা হয়েছিল। তো তখন সেটা শোনার মতন পরিস্থিতি ছিল না। আর একই সঙ্গে যারা ছবি তুলছিল তাদের উপরে আক্রমণ শুরু হলো, অনেকের ক্যামেরা ভেঙে দেওয়া হলো। কলকাতার টেলিগ্রাফ পত্রিকার অলোক মিত্রের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, আরো অনেকের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। আমি একজন মহিলা ক্যামেরাম্যান উত্তরপ্রদেশের, তার ক্যামেরা আমার পাশেই দাঁড়িয়ে ছিল, ছবি তুলছিল, ভেঙে দিয়েছিল। একমাত্র আমাদের ক্যামেরাটাই ভাঙতে পারেনি, কারণ আমরা একটা কৌশল নিয়েছিলাম। সাধারণত কোনো একটা জায়গায় গেলে সাংবাদিকরা একটাই গাড়ি নেয়, আমরা সেদিন 2টো গাড়ি ভাড়া করেছিলাম, এবং ক্যামেরাম্যানকে একটা গাড়ি দিয়ে বলেছিলাম কোনো গন্ডগোল হলে একটা ছবি নিয়ে বেরিয়ে তুমি লখনৌ চলে যাবে। তো ও একটা ছবি নিয়ে বেরিয়ে লখনৌ চলে গিয়েছিল বলে আমরা ছবি ধরাতেও পেরেছিলাম। আর যারা স্বাভাবিক কারণে ভালো ছবির জন্য অপেক্ষা করেছিল, তারা ছবি নিয়ে বেরোতে পারেনি, অনেকেই পারেনি, মানে কেউ কেউ হয়তো পেরেছিল, কিন্তু আমি বেশিরভাগকেই দেখেছিলাম। এবং অলোকদাকে মেরেও ছিল, অলোক মিত্র তখন খুবই নামী ফটোগ্রাফার অলোক মিত্র, অলোকদাকে মেরেও ছিল। এবং একজন মহিলা সাংবাদিক, তিনি ওইখানে দাঁড়িয়ে ওই ভাঙা জায়গাটা দেখতে দেখতে কেঁদে ফেলেছিলেন। কেঁদে ফেলতেই ওকে, আমিও জানি না কথাটা ঠিক না ভুল, উনি হিন্দু নন বলে ওর উপর বেশ কয়েকজন তেড়ে যায়, মানে এইরকম একটা পরিস্থিতি ছিল। এবং আমি তারপরে কিছুক্ষণ বাদে বেরিয়ে এলাম ওখান থেকে, বেরিয়ে রাস্তার গলিগুলোতে গিয়ে দেখছি যে বিভিন্ন রাস্তার গলিতে ওই পুলিশের মতো বাঁশি দিয়ে বাঁশি বাজানো হচ্ছে, এবং বাঁশির শব্দ শুনে আরো লোক আসছে। তাতেও মনে হয়েছিল যে এটা আগে থেকে পরিকল্পনা না থাকলে বাঁশিগুলো সবার হাতে একই রকমের বাঁশি এলো কোথা থেকে, সেটাও একটা বোঝা যায় যে বাঁশিগুলো এলো কোথা থেকে। তো এরকম আরো অনেক অনেক উদাহরণ আছে তোমার বক্তব্য, আর এরকম যারা প্রত্যক্ষদর্শী তাদের অনেকের কাছে এরকম অনেক অ্যানেকডট রয়েছে। সুভাষিস যদি বললেন দর্শকদের একটু মনে করিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়া আর কি, জানেননি হয়তো, তার কাটার বেড়াটাও কিন্তু বদলে দেওয়া হয়েছিল। যে তার কাটা ছিল, যেটা যে সীমান্তে, আন্তর্জাতিক সীমান্তে যে তার কাটা থাকে, যেটা কোনো ফ্ল্যাশ দিয়ে কাটা যায় না, কিন্তু কনসার্টিনা কয়েল বলে, ওটা ছিল তখন ডিজিপি ছিলেন, আমি বলবো একটুখানি, এটা আমি তো জানি বিষয়টা। তখন ডিজিপি ছিলেন উত্তরপ্রদেশের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন প্রকাশ সিং।
প্রকাশ সিং এটা গত বছর উনি এটা বই লিখেছেন, তাতে এটা আছে যে ওকে বলা হয় যে ওই কনসার্টিনা কয়েলটা বদলে জেনারেল বার্বড ওয়্যার লাগিয়ে দিতে। তখন প্রকাশ সিং বলেন যে সেই বৈঠকে কল্যাণ সিং ছিলেন মুখ্যমন্ত্রী এবং আরো দুজন মন্ত্রী ছিলেন। তখন প্রকাশ সিং বলেন যে আমিও চাই রাম মন্দির হোক, সেটা উনি লিখেওছেন আমি চাই রাম মন্দির হোক, কিন্তু যেহেতু আমরা সুপ্রিম কোর্টকে কথা দিয়েছি আমার কর্তব্য এটা রক্ষা করা, আমি এটা করব না। এটা বলার পর ওকে সকালে মিটিং এর পরে দুপুরবেলা ওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওই কাজটা করা হয়েছিল। পরে ডিজি এসে কাজটা করে দিয়েছিলেন। হ্যাঁ, পরে ডিজি এসে সে কাজটা পরিষ্কার ভাঙার একটা পরিকল্পনা ছিল।